ডাক্তারের সিসিটিভি ফুটেজ ফাঁস। 19 জন মিলে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল তাকে। অবশেষে বেরিয়ে এলো গোপন সিসিটিভি ফুটেজ, যেই ফুটেজ কেসের সম্পূর্ণ মোড় পাল্টে দিয়েছে। যেটা কেউ কল্পনাও করেনি এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল এই মেডিকেল কলেজের প্রিন্সিপাল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রিন্সিপাল সাহেব নিজেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। যেই সঞ্জয় রায় এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার প্রশ্ন উঠেছিল, সেই সঞ্জয় রায় রিমান্ডে গিয়ে নিজের মুখে স্বীকার করেছে এই হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা। প্রথম অবস্থায় ধারণা করা হয়েছিল এই সঞ্জয় রায় একাই হয়তো তাকে ধর্ষণ করে হত্যা করেছিল, কিন্তু এরপরে বেরিয়ে এসে চাঞ্চল্যকর তথ্য। বর্তমান সময় বেরিয়ে এসেছে এই হত্যাকাণ্ডের সঙ্গে 19 জন মানুষ জড়িত ছিল। এর মধ্যে এই ডাক্তারের সহপাঠী অন্যান্য ডাক্তাররাও ছিল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। কেন একটা মেয়ে হয়ে অন্য মেয়ে সহপাঠীকে এইভাবে হত্যা করতে পারে? এর পেছনে কি স্বার্থ জড়িত ছিল? বেরিয়ে এসেছে লোমহর্ষক তথ্য। কত টাকার বিনিময়ে হত্যা করা হয়েছিল, কোন শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছিল এবং ধর্ষণ করা হয়েছিল, সমস্ত তথ্য কিন্তু প্রমাণ সহকারে বেরিয়ে এসেছে। কেন করা হয়েছিল এবং এই হত্যাকারীদেরকে ফাঁসি দেওয়া হবে নাকি জেলে ঢুকানো হবে, সবকিছু এই ভিডিওতে জানতে চলেছেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে জানান আপনি এই হত্যাকারীদের কি ধরনের শাস্তি দেখতে চান তা। তো চলুন শুরু করা যাক। 9 আগস্ট মধ্যরাতে এই ঘটনার সূত্রপাত ঘটে। রাত তখন 3টা। কলকাতার ম্যাক্সিমাম মানুষজন তখন ঘুমে মগ্ন। সেই সময়ে সন্দীপ রায় নামে এক যুবক আরজিকর মেডিকেল কলেজে অনুপ্রবেশ ঘটায় এবং যেই মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে তার নাম আমি এখানে নিচ্ছি না, কারণ সে একজন রেপিস্ট মেয়ে। তার সদ্য নাম হিসেবে এখানে অভয়া দিচ্ছি। তো অভয়া নামের এই মেয়েটিকে রাত 3টার সময় এই মেয়েটি প্রতিদিনকার মতোই ডিউটি শেষ করে অনলাইনে খাবার অর্ডার করে খাবার খেয়ে যখন তার চোখে ঘুম চলে আসছিল, ঘুমানোর জন্য বিশ্রাম নেওয়ার জন্য এই হসপিটালের একটি রেস্ট রুম রয়েছে, ওই রেস্ট রুমে চলে যায়। তো ওই রেস্ট রুমে এই মেয়েটি একা ছিল। যখন এই রেস্ট রুমে মেয়েটি ঢুকে নেয়, তখন এই মেয়েটির যে সহপাঠী অন্যান্য ডক্টররা ছিল তার সহপাঠীরা সবকিছু জানতে পারে যে এই মেয়েটি ঠিক এই সময় রেস্ট রুমে চলে গিয়েছে। তো এই সহপাঠীরা কি করে, সঞ্জয় রায় নামের যেই খুনি, যে ধর্ষক রয়েছে, তাকে ফোন করে জানিয়ে দেয় যে এখন এই মুহূর্তে অভয়া রেস্ট রুমে অবস্থান করছে এবং এটাই সুযোগ, এই সুযোগেই তাকে ধর্ষণ করে হত্যা করা যাবে। এই সংবাদ পেয়েই এই খুনি ধর্ষক রাত 3টার সময় এই হসপিটালে প্রবেশ করে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কিভাবে এই হসপিটালে সে প্রবেশ করলো? এই হসপিটালে তো তিনি চাকরি করে না। এই সন্দীপ রায় আসলে একজন সিভিক ভলেন্টিয়ার। আপনাদের বলে দিই, সিভিক ভলেন্টিয়ারের কাজ হচ্ছে পুলিশের কাজে টুকটাক হেল্প করা এবং ট্রাফিক ম্যানেজমেন্ট করা। এদের তেমন কোনো ক্ষমতা নেই এবং এরা খুবই নিম্ন শ্রেণীর চাকরিজীবী। তবে এই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার হলেও এর হাবভাব এবং আচরণ ছিল কলকাতা পুলিশের একজন অফিসারদের মতো। খোঁজ নিয়ে জানা যায় এই সিভিক ভলেন্টিয়ারের চাকরিটাও সে ঘুষ দিয়ে নিয়েছিল। সিভিক ভলেন্টিয়ার হতে যে ন্যূনতম যোগ্যতা প্রয়োজন তাও তার ছিল না। এই চাকরি নেওয়ার আগে সে এলাকায় লুটপাট, চাঁদাবাজি এবং গাঁজা খেয়ে নেশা করত। তো সে যাই হোক, 9 আগস্ট রাতে এই সঞ্জয় রায় রাত 1টার দিকে প্রচুর পরিমাণে মদ্যপান করেছে এবং ড্রাগ নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, কারণ হত্যা করার আগে নেশা করে নিজের মধ্যে পৈশাচিক সাহস সঞ্চয় করেছিল। এরপরে প্রচুর পরিমাণে পর্ন ভিডিও দেখে উত্তপ্ত হয়। তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার মোবাইল ফোন থেকে প্রচুর পরিমাণে পর্ন ভিডিও পাওয়া যায়। রাত তখন 3টা। হসপিটালে ম্যাক্সিমাম মানুষ ঘুমে মগ্ন, তবে অন্যান্য ডাক্তাররা এবং রোগীরা এই রেস্ট রুমের আশেপাশে ছিল না, যে কারণে রেস্ট রুমটা সম্পূর্ণরূপে স্তব্ধ ছিল। আর এই স্তব্ধ সময়ে সঞ্জয় রায় এই রেস্ট রুমে অনুপ্রবেশ করে এই অভয়ার অন্যান্য সহপাঠীদেরকে ফোন করে জানায় যে অভয়ার রুমে ঢুকতে হবে, আমার কাছে তো চাবি নেই। তো তার কাছে চাবি না থাকায় অভয়ার যে অন্যান্য সহপাঠী, মানে তার বন্ধু ডাক্তাররা, তাদের কাছে চাবি ছিল, তাদের সহযোগিতায় রুমে ঢোকা হয়। আপনি জানেন, শিউর উঠবেন যে একসাথে 19 জন মানুষ এই রুমে ঢুকেছিল। এর মধ্যে 3 জন ছিল মেয়ে যারা তার সহপাঠী ছিল, আর বাকি 16 জন ছিল ছেলে। 16 জন ছেলে এই অভয়ার দেহের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, যেমনটা একটা হরিণের উপরে 15 থেকে 20টা হায়না ঝাঁপিয়ে পড়ে হরিণের মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়, ঠিক একইভাবে এই মেয়েটির উপরে ঝাঁপিয়ে পড়ে তার মাংস কামড়ে থিতলে দেওয়া হয়েছিল। তার চোখের উপরে রিং দিয়ে আঘাত করে চোখ ফাটিয়ে দেওয়া হয়েছিল। তার প্রাইভেট পার্টে রক্তের দাগ পাওয়া যায়। মানে সাধারণভাবে তাকে হত্যা করা হয়নি, তাকে ধর্ষণ করার পর খুবই টর্চার এবং নির্যাতন করে হত্যা করা হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা যায় তাকে হত্যা করার সময় তার গলার হাড় ভেঙে দেওয়া হয়েছিল। সাধারণত একটা মানুষকে গলা টিপে হত্যা করলে কোনোভাবেই তার গলার হাড় ভাঙা হয় না, বরং শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। কিন্তু অভয়ের ক্ষেত্রে হয়েছে তার উল্টোটা, তার গলার হাড় ভেঙে দেওয়া হয়েছিল। আর বিশেষজ্ঞ ডাক্তারদের তথ্য মতে একজন মানুষের গলার হাড় ভাঙতে হলে তার গলা সম্পূর্ণরূপে মুচড়ে উল্টে ফেলে দিতে হয়, এবং অভয়ের সাথে কিন্তু সেটাই করা হয়েছিল। একটাবার ভেবে দেখুন, কোন নরপিচার ব্যতীত সাধারণ মানুষের পক্ষে এই ধরনের কাজ করা কি সম্ভব? মোটেই নয়। শুধু তাই নয়, এই সঞ্জয় রায়কে রিমান্ডে নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন বেরিয়ে আসে লোমহর্ষক তথ্য। সঞ্জয় রায় জানায় যে তারা এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছিল এই অভয়াকে মেরে তাকে জবাই করে তার মাংস রান্না করে খেয়ে নেবে, এমনটা তারা সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সময়ের অভাবে তারা সেটা করতে পারেনি। ভাবা যায় কতটা লোমহর্ষক কাজ তারা করতে চলেছিল। এবং সমস্ত প্রমাণ লাপাত্তা করে দেওয়ার জন্য সেখানকার যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল। সিসিটিভি ক্যামেরা ভেঙে
ভেঙে দেওয়ার পরেও যে সঞ্জয় রায় রয়েছে সে একটা ভুল করে ফেলে। কি ভুল? না, সঞ্জয় রায়ের সাথে একটি হেডফোন ছিল, যে হেডফোন নিয়ে এই রুমে প্রবেশ করেছিল, কিন্তু ভুলবশত সেই হেডফোনটিকে বের করতে পারেনি এবং সেই হেডফোনটাকে কিন্তু এই অভয়ার লাশের পাশে দেখা যায়। এবং এরপরে পুলিশ কি করে? না, পুলিশ এখানকার সন্দেহভাজন 9 জনকে আটক করে এবং 9 জনের মধ্যে 9টা স্মার্টফোন উদ্ধার করা হয় এবং ওই স্মার্টফোনের সাথে এই হেডফোনটিকে কানেক্ট করে দেখা হয় যে কার হেডফোনের সাথে এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায়। আপনারা জানেন কোন ব্লুটুথ ডিভাইসের সাথে যদি পূর্বে কোন স্মার্টফোন কানেক্ট করা থাকে তাহলে সেটা ব্লুটুথ অন করলে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যায়। তো পুলিশের এই কৌশল কাজে আসে, অটোমেটিক্যালি এই 9 জনের মধ্যে একজনের ডিভাইসের সাথে কানেক্ট হয়ে যায়। এ থেকে পুলিশের সন্দেহ বাস্তবে পরিণত হয় যে এই 9 জনের মধ্যে একজনের হেডফোন এই অভয় লাশের পাশে পড়েছিল এবং সেই একজন আর কেউ নয় বরং এখানকার যে সন্দীপ রায়কে সন্দেহ করা হয়েছিল সেই সন্দীপ রায়ের হেডফোনই ছিল এটা। এবং বেরিয়ে এসেছে লোমহর্ষক তথ্য। প্রথম অবস্থায় কিন্তু পুলিশও এই কেসটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। প্রথম অবস্থায় কিন্তু পুলিশ বলেছিল যে এটা আত্মহত্যা, এটা কোনো হত্যাকাণ্ড নয়, এবং এই মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল রয়েছে সেও কিন্তু বলেছিল এটা আত্মহত্যা, এটা কোনো হত্যাকাণ্ড নয়। তো প্রথম অবস্থায় কিন্তু সন্দেহ করা হচ্ছিল যে প্রিন্সিপাল এর সাথে জড়িত রয়েছে কিনা, তা না হলে প্রিন্সিপাল কেন এটাকে আত্মহত্যা বলে চাপিয়ে দেবে। পরবর্তীতে সময়ে ধারণা করা যাচ্ছে যে এই যে মেডিকেল কলেজ হসপিটাল এটা কিন্তু একটা সুনামধন্য মেডিকেল কলেজ হসপিটাল। তো এরকম একটা সুনামধন্য মেডিকেল কলেজ হসপিটালে এরকম একটা হত্যাকাণ্ড ঘুরে গেলে সেই হত্যাকাণ্ডের রিপোর্ট যখন পাবলিশ হবে তখন কিন্তু এই মেডিকেল কলেজ হসপিটালের রেপুটেশন নষ্ট হবে, বদনাম হবে। এই বদনাম থেকে বাঁচার জন্যই কিন্তু এই মেডিকেল কলেজ হসপিটালের যে প্রিন্সিপাল রয়েছে সে এই হত্যাকাণ্ডটাকে একটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং পুলিশও এটাকে টাকার লোভে এই প্রিন্সিপালের কাছ থেকে টাকা ঘুষ নিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তবে যখন পরবর্তীতে এটা নিয়ে প্রচুর পরিমাণে আন্দোলন হয়, সবাই মাঠে নেমে যায়, তখন কিন্তু পুলিশ প্রচুর পরিমাণে চাপে পড়ে যায় এবং প্রিন্সিপালও কিন্তু চাপে পড়ে যায়। তারপরে কিন্তু এই কেস নিয়ে আগানো হয় এবং আপনাদের বলে দিই ঠিক এই কারণটার জন্যই অধিকাংশ ধর্ষণ, অধিকাংশ হত্যাকাণ্ডে কিন্তু বিচার হয় না, কারণ ভিকটিমরা ভয় পায় যে এই কেসের বিচার তো হবেই না, পরবর্তীতে হত্যাকারীরা ভিকটিমদের পরিবারকে আবার উল্টো থ্রেট না দেয়। তো আপনার কি মনে হয় এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে কি পরিমাণ শাস্তি দেওয়া উচিত? তাদেরকে কি ফাঁসি দিয়ে মেরে ফেলা উচিত, নাকি জেলখানায় ঢুকানো উচিত, নাকি জনগণের কাছে ছেড়ে দেওয়া উচিত? আপনার মন্তব্য কমেন্টসে লিখে যাবেন। হ্যাঁ, তো বলো এবার। বলছি ওটা হয়েছে কি বলতো, ও 2টো অব্দি পেশেন্ট দেখেছে, ঠিক আছে? রাত্রি 2টো? রাত্রি 2টো। আচ্ছা, 2টো অব্দি পেশেন্ট ডেকেছে, দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে 4 জন বন্ধু মিলে খেয়েছে, ডিনার করেছে। করে ও খুব টায়ার্ড ছিল, যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল, টায়ার্ড ছিল। ও কি করেছে, ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে টুমে ঘুমানো হয়? মানে আমি যদিও কোনো আইডিয়া নেই, ওই জন্য জিজ্ঞেস করছি। না, এবার একটা রেসিডেন্টের ডক্টর রুমস থাকে, আচ্ছা বুঝতে পেরেছিস? তারপরেও সেমিনার থাকে। এবার সেমিনারে একটা বেড থাকে আর ডক্টরস রুমে 2টো 3টে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে। আচ্ছা আচ্ছা, মেইনলি ডক্টরস রুমে শোয়ার কথা, ঠিক আছে? হয়েছিল কি, ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে, কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে। যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখেছিস? রুমটা ভেঙেছে ঠিক বাথরুমের পাশেই, ঠিক আছে? মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে।